এখন আমরা 2018 সালের নিটের পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে বলছে স্টুডেন্ট মেজার দ্য ডায়ামিটার অফ এ স্মল স্টিল বল ইউজিং এ স্ক্রু গেজ অফ লিস্ট কাউন্ট 0.001 সেন্টিমিটার। The main scale reading is 5 millimeter and 0 of the circular scale division coincides with 25 divisions above the reference level. তাহলে দেখো মেন স্কেল রিডিং MSR বলে দিয়েছে তোমার 5 মিলিমিটার। আর কি বলেছে 25 নম্বর ঘরে গিয়ে সার্কুলার স্কেল মেন স্কেলের সঙ্গে মিলছে। দ্য মেন স্কেল রিডিং ইজ 5, 0 অফ দ্য সার্কুলার স্কেল ডিভিশন কোয়েনসাইডস উইথ 25 ডিভিশনস অফ রেফারেন্স লেভেল। তাহলে সার্কুলার স্কেলের রিডিং হলো 25 এবং এখানে বলেছে লিস্ট কাউন্ট 0.01। তাহলে টোটাল রিডিং হলো মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং। আচ্ছা, মেন স্কেল রিডিং দেখো সব অপশানগুলোই আমাদের কিন্তু এখানে যে অপশানগুলো দিয়েছে সবই আছে সেন্টিমিটার। তাহলে মেন স্কেল রিডিং 0.5 সেন্টিমিটার। তাহলে মেন স্কেল রিডিং প্লাস টোটাল রিডিং হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং হলো 25 ইন্টু লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কত বলে দিয়েছে 0.001। তাহলে 0.001 সেন্টিমিটার, এটা টোটাল রিডিং। এইবার কি বলছে ইফ দ্য স্ক্রু গেজ হ্যাজ এ জিরো এরার অফ -0.004 সেন্টিমিটার মাইনাস এরার। তাহলে দেখো টোটাল রিডিং আগে বের করে নিই 0.5 প্লাস দেখো 25 হলো 0.025, তার মানে 0.525 এত সেন্টিমিটার রিডিং আসার কথা। কিন্তু এইখানে আরেকটা কারেকশান আছে। কারেকশানটা কি জিরো কারেকশান। জিরো কারেকশানটা কি বলছে যে এখানে নেগেটিভ কারেকশান আছে। তাহলে নেগেটিভ কারেকশান কত 0.004 সেন্টিমিটার। সুতরাং কারেক্টেড রিডিং নিতে গেলে আমাদের এই যে জিরো কারেকশান সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে সেটা কত হবে দেখো এইখানেতে এসেছে এখনও আমাদের 0.525 সেন্টিমিটার। আচ্ছা, মাইনাস কত আছে কারেকশান -0.004 সেন্টিমিটার। তাহলে কারেকশান করতে গেলে মাইনাস অফ মাইনাস প্লাস হলো 0.004 সেন্টিমিটার। তাহলে যোগ করলে দাঁড়ালো 0.529 সেন্টিমিটার। সুতরাং দেখো এখানে অপশানগুলোর মধ্যে আমাদের ডি অপশান কারেক্ট। সুতরাং 1 নম্বর প্রশ্নের কারেক্ট অপশান হলো ডি। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। রোলিং ফ্রিকশান ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশান। তাই হয়। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা ভুল সেটা চাই। রোলিং ফ্রিকশান ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশান, একদম ঠিক কথা। 2 নম্বর হলো লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশান ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল ফোর্স, এটাও ঠিক কথা। ফ্রিকশনাল ফোর্স অপোজেস দ্য রিলেটিভ মোশন, এটাও ঠিক কথা। কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশান হ্যাজ ডাইমেনশন অফ লেন্থ, তা তো নয়। ফ্রিকশনাল ফোর্স যদি এফ হয়, রিয়াকশান ফোর্স যদি আর হয়, তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশান মিউ সমান F/R এবং দুটো সমজাতীয় রাশি, এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। সুতরাং ডি এর অপশানটি হলো ইনকারেক্ট। সুতরাং আমাদের আনসার হলো 2 ডি। নেক্সট কোশ্চেনে আমরা যাব। 3 নম্বর প্রশ্নে কি বলছে 3 নম্বর প্রশ্নে সেটা দেখা যাক। এ ব্লক অফ মাস M is placed on a smooth inclined wedge ABC, inclination theta as shown in the figure. The wedge is given an acceleration A towards the right. The relation between A and theta for the block to remain stationary on the wedge. দেখো দেখতেই পাচ্ছ এইখানে ওজনের কম্পোনেন্টের জন্য এই ব্লকটা নেমে আসার কথা। কিন্তু এটা যদি স্টেশনারি থাকে, রিমেন স্টেশনারি বলেছে, তাহলে এটা যদি ওয়েজ সাপেক্ষে স্টেশনারি থাকে তাহলে এর উপরে রেজাল্ট্যান্ট ফোর্স বা লব্ধি বল হবে 0। আর বুঝতে পারছো নততল বরাবর এর যে ওজনের কম্পোনেন্ট mg সাইন থিটা কাজ করবে। নেক্সট হচ্ছে ডান দিকে ওটাকে ঠেলা হচ্ছে, তাই না? ডান দিকে দ্য ওয়েজ ইজ গিভেন অ্যান অ্যাক্সিলারেশন A টুয়ার্ডস রাইট, তাহলে বুঝতেই পারছো বাঁ দিকে সিউডো ফোর্স কাজ করবে এবং সিউডো ফোর্সের মানটা হবে m এ, যেহেতু অ্যাক্সিলারেশন A।
তাহলে ইনক্লিনেশন থিটা হলে নততল বরাবর উপরের দিকে সিউডো ফোর্সের কম্পোনেন্ট হচ্ছে এম এ কস থিটা। তাহলে দেখো যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় উপরের দিকে এম এ কস থিটা আর নিচের দিকে এম জি সাইন থিটা সমান হবে, সুতরাং এম এ কস থিটা ইকুয়ালস টু এম জি সাইন থিটা। সুতরাং এইখানে তোমার এ চেয়েছে, দেখো এম এম কেটে গেল, এ সমান জি সাইন থিটা বাই কস থিটা মানে জি ট্যান থিটা। সুতরাং এখানে কারেক্ট অপশান হলো 3 হলো গিয়ে ডি। সুতরাং এখনও আমরা 3টি প্রশ্নের উত্তর করেছি, 3টিরই অপশান এসছে ডি। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যায়। এটা ওয়ার্ক পাওয়ার এনার্জি সংক্রান্ত কোশ্চেন। এ মুভিং ব্লক হ্যাভিং মাস এম কোলাইডস উইথ অ্যানাদার স্টেশনারি ব্লক হ্যাভিং মাস 4m। একটা ব্লক তার মাস এম, সে একটা স্টেশনারি ব্লক যার মাস 4m, তাকে ধাক্কা মেরেছে, অর্থাৎ ব্লকটা স্থির ছিল, এই ভরটা কিন্তু মুভ করছিল ভি বেগে। দ্য লাইটার ব্লক কামস টু রেস্ট আফটার কলিশন। তাহলে এই যে ভি1 লাইটার ব্লকের ভেলোসিটি অফ দ্য লাইটার ব্লক আফটার কলিশন 0। তাহলে দেখো ভেলোসিটি অফ দ্য হেভিয়ার ব্লক কী হবে যদি ভি2 হয়। অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন ল, দেখো প্রথম ব্লকের মোমেন্টাম ছিল এমভি, দ্বিতীয় ব্লকের প্রথমে 0, পরে প্রথম ব্লকটি কিন্তু স্থির হয়ে গেছে, তার মোমেন্টাম 0, দ্বিতীয় ব্লকের 4m মাস ভেলোসিটি ভি2, তাহলে 4m ইন্টু ভি2। তাহলে দেখতেই পাচ্ছ যে ভি2 ইকুয়ালস টু v/4। এখন বলছে দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তোমরা জানো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই সমান v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। দেখো v2 মাইনাস v1 মানেই হলো v/4, দ্বিতীয় ব্লকের v1টা 0, আর এখানে কত হয়েছে, আগে বেগ ছিল এর ভি প্রথমটার, দ্বিতীয়টার বেগ ছিল 0, তাহলে রিলেটিভ ভেলোসিটি ভি। তাহলে দেখো রেশিওটা হলো 1/4, তাহলে ইয়ের ভ্যালু 0.25। সুতরাং এই 4 নম্বর প্রশ্নের কারেক্ট অপশান আমাদের হলো গিয়ে বি। তাহলে 4 কারেক্ট অপশান হলো গিয়ে বি। এইবার 5 নম্বর প্রশ্নে আমরা যাওয়ার চেষ্টা করি। 5 নম্বর প্রশ্নে কি আছে দেখা যাক। দেখো বলছে এ বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট অ্যান্ড স্লাইডিং অ্যালং এ ফ্রিকশনলেস ট্র্যাক উইথ এ হাইট এইচ জাস্ট কমপ্লিটস ভার্টিক্যাল সার্কেল অফ ডায়ামিটার ডি, যে ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করছে, দ্য হাইট এইচ ইজ ইকুয়াল টু। তাহলে দেখো এই যে হাইট থেকে ও পড়ছে সেই এইচের মান ডি দিয়ে বলতে বলেছে। তাহলে দেখো এটা ঘুরে যাওয়ার কারণ কি কী শর্ত সেগুলো আমরা একটু ভেবে নিই, তাহলে আমাদের সমাধানটা খুব সহজ হয়ে যাবে। দেখো এইখানেতে আমাদের যখন এইচ উচ্চতা থেকে পড়ছে, যখন একদম নিচের পয়েন্টে ওই বস্তুটা আসবে, বডিটা আসবে, তখন ওর ভেলোসিটি কত হয়। দেখো এখানে স্থিতিশক্তি ছিল mgh, সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তিতে পরিণত হবে সমান 12 mv²। আর এটা যদি বৃত্তাকার পথে ঘুরে যায় তাহলে তোমরা জানো যে তখন নিম্নতম বিন্দুতে অন্ততপক্ষে বেগটা কত হতে হয়, v সমান √5gr। তাহলে v² জায়গায় আমি তাহলে 5gr বসিয়ে দিচ্ছি, 12m ইন্টু 5g ইন্টু আর কি বৃত্তপথের ব্যাসার্ধ, কিন্তু ব্যাসার্ধ না দিয়ে বলেছে ডায়ামিটার এ বি সমান সমান ডি, এবং তোমাকে কি বলেছে জাস্ট কমপ্লিটস এ ভার্টিক্যাল সার্কেল, তার মানে ন্যূনতম বেগে এখানে এসে পৌঁছেছে। সর্বোচ্চ বিন্দুতে ছিল স্থিতিশক্তি, এখানে আসার সময় গতিশক্তিতে পরিণত হয়েছে, সেই স্থিতিশক্তিটা গতিশক্তির মান 12 mv², এবং জাস্ট ভার্টিক্যাল সার্কেলে ঘোরার জন্য v² সমান সমান আমি বললাম 5gr। আর মানে রেডিয়াসটা ডায়ামিটারের অর্ধেক, এখানে আমার এবি ডায়ামিটার ডি বলেছে, তাহলে d/2 বসিয়ে দিলাম। এবার বলছে এইচ ইকুয়ালস টু, দেখো এইবার আমরা যদি দুই পক্ষ নিয়ে কাজ করি, দেখো mg কিন্তু কেটে গেল আমাদের, তাহলে এবার এইচ ইকুয়ালস টু দেখো 5d/4 হয়ে যাচ্ছে, 5d/4। সুতরাং ডি হলো কারেক্ট অপশান। এখানে আমাদের কোশ্চেন নাম্বার ছিল 5 ডি হলো কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেনে এবার আমরা যাওয়ার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে 3 অবজেক্টস, এ একটা সলিড স্ফিয়ার,
বি একটা থিন সার্কুলার ডিস্ক, সি একটা সার্কুলার রিং, ইচ হ্যাভিং দ্য সেম মাস এম অ্যান্ড রেডিয়াস আর, দে অল স্পিন উইথ দ্য সেম অ্যাঙ্গুলার স্পিড ওমেগা অ্যাবাউট দেয়ার ওন সিমেট্রি অ্যাক্সিস, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক রিকোয়ার্ড টু ব্রিং দেম টু রেস্ট। দেখো যাদের যতটা গতিশক্তি থাকবে তাকে থামাতে তার ততটাই কাজ করতে হবে। সুতরাং কার ক্ষেত্রে কতটা কাজ করতে হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে কার গতিশক্তি কতটা। এরপরে দেখো সবার অ্যাঙ্গুলার স্পিড সমান, তাহলে অ্যাঙ্গুলার স্পিডও যদি সমান হয়, রোটেশনাল কাইনেটিক এনার্জি তোমরা সবাই জানো যে রোটেশনাল কাইনেটিক এনার্জি সমান হয় হাফ আই ওমেগা স্কোয়ার। হাফ আই ওমেগা স্কোয়ার, ওমেগা সমান হলে কার আই কত দেখি, আই এ সেটা সলিড স্ফিয়ার ছিল 2/5 এম আর স্কোয়ার, তার মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক। 2 নম্বর কী ছিল, সার্কুলার ডিস্ক আই বি অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস মোমেন্ট অফ ইনার্সিয়া হাফ এম আর স্কোয়ার। আর দেখো রিং ছিল 3 নম্বর, আইসি সি ছিল রিং, তার হলো এম আর স্কোয়ার অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস মোমেন্ট অফ ইনার্সিয়া। এবার দেখো সবার ওমেগাগুলো সমান, তাহলে কাইনেটিক এনার্জি বিচার করতে গেলে সব থেকে বড় দেখতে পাচ্ছ সি এর, কারণ এর মোমেন্ট অফ ইনার্সিয়াও সর্বোচ্চ আর ওমেগা তো সবার কনস্ট্যান্ট। তাহলে দেখা যাচ্ছে ইসি যদি আমি বলি কাইনেটিক এনার্জি, তাহলে সেটা সব থেকে বেশি, সেটা কার থেকে বড়, ইবির থেকে বড় হওয়া উচিত, কারণ বি অর্থাৎ সার্কুলার ডিস্কের যে মোমেন্ট অফ ইনার্সিয়া রিংয়ের থেকে ছোট, আর তার থেকেও ছোট হচ্ছে সলিড স্ফিয়ারের। তাহলে সি এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তারপরে বি, তারপরে এর কাইনেটিক এনার্জি। আর যার কাইনেটিক এনার্জি যত বেশি তাকে থামাতে তত বেশি কাজ করতে হবে। সুতরাং একই তালে আমরা বলতে পারি ডাব্লু সি গ্রেটার দ্যান ডাব্লু বি গ্রেটার দ্যান ডাব্লু এ। সুতরাং আমাদের কারেক্ট অপশান হলো 6-এর হলো গিয়ে এ, তাহলে 6-এর কারেক্ট অপশান হলো এ। নেক্সট আমরা 7 নম্বর প্রশ্নে যাচ্ছি। 7 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। 7 নম্বর প্রশ্নতে যেটা বলছে যে তোমার মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ এ ফোর্স সংক্রান্ত প্রবলেম বলছে এফ ইকুয়ালস টু 4i প্লাস 5j মাইনাস 6k, দ্য মোমেন্ট অফ দ্য ফোর্স এফ অ্যাট 20-3, ফোর্সটা কাজ করছে 20-3 পয়েন্টে, অ্যাবাউট দ্য পয়েন্ট, এই যে ফোর্সটা কাজ করছে যে বিন্দুতে বলে দিয়েছে, আর অরিজিন যেটা ধরো যে পয়েন্টের সাপেক্ষে ঘোরাতে চায় তার কোঅর্ডিনেট বলেছে 2-2-2। তাহলে ধরো ও এ ভেক্টরটা আগে আমাকে বের করতে হবে, তাহলে ও এ ভেক্টর মানে এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ও বিন্দুর স্থানাঙ্ক বাদ দিয়ে আমরা ভেক্টরটাকে আগে বের করে ফেলার চেষ্টা করি। তাহলে দেখো কি দাঁড়ালো, এখানে দেওয়া আছে 2i মাইনাস 3k, এই যে এ বিন্দুর 2i মাইনাস 3k, তা থেকে কে বাদ যাওয়ার কথা, 2i মাইনাস 3k, আর ও বিন্দুর স্থানাঙ্ক অনুযায়ী তার যে পজিশন কোঅর্ডিনেট 2i মাইনাস 2j মাইনাস 2k। তাহলে দেখো এই যে আমরা যেটা ওয়ে ভেক্টর যেটা বলছি ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর স্থানাঙ্ক, বা এটা বি ধরো, তাহলে বি এ ভেক্টর বলতে চাইছি, সেখানেতে বি এ ভেক্টর আমার দরকার। অ্যাবাউট সাম অরিজিন ও এ ভেক্টর হলো 2i মাইনাস 3k, বি বিন্দুর স্থানাঙ্ক ও বি ভেক্টর হলো 2i মাইনাস 2j মাইনাস 2k। তাহলে দেখো আমার বি এ ভেক্টর সমান সমান ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। ও এ থেকে যদি ও বি বাদ দিই দেখতেই পাচ্ছ 2i মাইনাস 2i কেটে 0 হয়ে যাবে, তারপরে মাইনাস 2jটা দাঁড়িয়ে যাবে অ্যাকচুয়ালি প্লাস 2jতে, ও বি তো বাদ যাচ্ছে, মাইনাস 2k প্লাস 3k। দেখো এইখানেতে ও বি থেকে ও এ থেকে ও বি বাদ, 2i মাইনাস 2i 0, ও বি বাদ যাচ্ছে, তাহলে 2j হলো মাইনাস 3k মাইনাস মাইনাস প্লাস 2k, তাহলে মাইনাস k, এটা হলো আর ভেক্টর। এবার মোমেন্ট অফ এ ফোর্স যদি আমরা টাও বলি, টাও সমান আর ক্রস এফ। দেখো এইবারে আর ক্রস এফ আমাদের করতে হবে। আর দেখো প্রথম লাইনে আমরা আই জে কে লিখে নিলাম,
দ্বিতীয় লাইনে আর এর জন্য এলো 0, 2, -1। তৃতীয় লাইনে এফ আছে 4i + 5j - 6k, তাহলে 4, 5, -6। তাহলে দেখো এখানে কি থাকছে, সমান সমান আমরা লিখতে পারি i ইন্টু -12 + 5, -12 + 5 প্লাস জে ইন্টু -4 প্লাস কে ইন্টু দেখো কি হলো 0, -8, তাহলে কত হলো -7i -4j -8k, -7i -4j -8k, অর্থাৎ ডিএরটা হলো আমাদের কারেক্ট অপশান। সুতরাং আমাদের এই আমাদের যে মোমেন্ট সংক্রান্ত যে প্রবলেম ছিল 7-এর ডি হলো গিয়ে কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি 8 নম্বর প্রশ্নে কি বলছে তার সমাধানটি দেখা যাক। 8 নম্বর প্রশ্নে বলছে সলিড স্ফিয়ার ইজ ইন রোলিং মোশন। In rolling motion, a body possesses translational kinetic energy as well as rotational kinetic energy simultaneously. The ratio of kT is to kT plus kr. দেখো এখানে kT মানে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি এবং ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি চেয়েছে। দেখো আমরা জানি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হয় 12 mv², আর দুটো যোগফল হয় 12 mv² ইন্টু 1 + k² r², যেখানে কে হলো রেডিয়াস অফ জাইরেশন। তাহলে অনুপাতটা কেটে গিয়ে দাঁড়ালো দেখো 1/1 + k² r²। দেখো সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া 2/5 mr²। তাহলে দেখো k² r² এর মান সলিড স্ফিয়ারের জন্য কিন্তু 2/5। তাহলে যদি আমি এখানে বসাই 2/5, তাহলে 1/1 + 2/5, তার মানে কত হলো 1/7/5, রেশিওটা দাঁড়িয়ে গেল 5/7। তাহলে 8-এর কারেক্ট অপশান হলো 5/7। 5/7 মানে তোমার হলো বি। তাহলে 8-এর কারেক্ট আনসার হলো বি। এইবারে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধানে যাওয়া যাক। বলছে 9 কি, এ সলিড স্ফিয়ার ইজ রোটেটিং ফ্রিলি অ্যাবাউট ইটস সিমেট্রি অ্যাক্সিস ইন ফ্রি স্পেস। The radius of the sphere is increased, keeping its mass same. Which of the following physical quantities would remain constant for the sphere? দেখো এখানে রোটেশনাল মোশন, এক্সটার্নাল কোনো টর্ক নেই। তাহলে এক্সটার্নাল যদি টর্ক না থাকে তাহলে ফান্ডামেন্টাল একটি মৌলিক ধর্ম অনুযায়ী জানি টর্ক ইকুয়ালস টু 0 হলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড হেয়ার। অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু কনস্ট্যান্ট হচ্ছে, এখানে কারেক্ট অপশান হলো গিয়ে আমাদের 9-এর প্রশ্নের। প্রথমে ছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা কখনোই নয়। মোমেন্ট অফ ইনার্সিয়া সেটাও নয়। রোটেশনাল কাইনেটিক এনার্জি সেটাও নয়। কারেক্ট হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম। নেক্সট আমরা 10 নম্বর প্রশ্নের উত্তরে যাচ্ছি। কি বলছে 10 নম্বর প্রশ্নে? দি মাস অফ দ্য সান ওয়ার 10 টাইমস স্মলার। তাহলে সূর্যের ভর এখন এম হলে পরে হলো m/10। অ্যান্ড দ্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা জি ছিল, ওয়ার 10 টাইমস লার্জার, যদি হয় 10 গুণ বড়, 10g হয়ে যায় ইন ম্যাগনিটিউড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট। দেখো এইখানেতে আমরা যে ফ্যাক্টরগুলো বলেছে, রেন ড্রপ উইল ফল ফাস্টার, ওয়াকিং অন দ্য গ্রাউন্ড উড বিকাম মোর ডিফিকাল্ট, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম অন দ্য আর্থ উড ডিক্রিজ, জি অন দ্য আর্থ উইল নট চেঞ্জ। দেখো শেষ কথাটাই কিন্তু একটা লাইন ধরিয়ে দিচ্ছে যে জি এর কেমন পরিবর্তন হবে। দেখো বলে দিচ্ছে যে জি এর পরিবর্তন এখানে কেমন হয়, এটা আমরা আগে দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো জি সমান তোমরা জানো gm/r²। এইবার কি বলছে, সানের মাসের ওপরে এটা তো নির্ভরই করে না। জি যদি ক্যাপিটাল জি যদি 10 টাইমস হয়, স্মল জিও হয়ে যাবে 10 টাইমস। স্মল জি 10 টাইমস হলে দেখো রেন ড্রপ তার যে টার্মিনাল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু জি, সুতরাং রেন ড্রপের টার্মিনাল ভেলোসিটি বাড়বে। এটা ঠিক কথা। বলছে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট, এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে কি চাইছে ঠিক। ওয়াকিং অন দ্য গ্রাউন্ড উইল বিকাম মোর ডিফিকাল্ট, ন্যাচারালি জি বেশি হলে
হাঁটা কষ্টকর হবে। টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম অন দ্য আর্থ উড ডিক্রিজ, দেখো টি সমান 2π√L/g। জি দেখতেই পাচ্ছ যদি বাড়ে তাহলে টি কমবে, এটাও কারেক্ট। জি অন দ্য আর্থ উইল নট চেঞ্জ, না জি তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছি 10 টাইমস হয়ে যাচ্ছে। সো ডি এরটা হলো কারেক্ট অপশান। তাহলে 10-এর কারেক্ট অপশান হলো ডি। আমরা এবারে নেক্সট পেজে যাওয়ার চেষ্টা করছি। 11 নম্বর প্রশ্নে যাওয়া যাক। এখানে কি বলছে সেটা আমরা দেখব। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন। বলছে দ্য কাইনেটিক এনার্জিজ অফ এ প্ল্যানেট ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট অ্যাবাউট দ্য সান অ্যাট পজিশনস এ, বি অ্যান্ড সি। দেখো 3টে পজিশান, এটা এ পজিশান, এটা বি পজিশান, এটা সি পজিশান। দেখতেই পাচ্ছ একটা ইলিপ্টিক্যাল অরবিটের কথা বলা হয়েছে এবং এই ইলিপসে জানো তোমরা ফোকাস এসে আছে সান। এবার বলছে এ পজিশানে কাইনেটিক এনার্জি হলো কে, বি পজিশানে কে বি, সি পজিশানে কে সি। কে বি কে সি হলো 3টে পজিশানের কাইনেটিক এনার্জি। এসি ইজ দ্য মেজর অ্যাক্সিস, বুঝতেই পারছো, এসবি ইজ পারপেন্ডিকুলার টু ইট। তাহলে তোমরা জানো যে এখানে এই পেরিহেলিয়ানে গিয়ে ভেলোসিটিটা মিনিমাম হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল অনুযায়ী। তোমরা জানো যে সূর্য থেকে দূরত্ব যখন কম তখন ভেলোসিটি বেশি। তাহলে স্পিডটা ভিএ এটা ম্যাক্সিমাম, সেটা তারপরে কার দূরত্ব ভিএ, তাহলে ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি ইজ গ্রেটার দ্যান ভিসি। এবার তোমার কাছে চেয়েছে কি কে বি কে সি, কে বড় কে ছোট ইত্যাদি চেয়েছে। দেখো এইখানেতে আমাদের যে বড় ছোট ফ্যাক্টর আসছে তার মধ্যে বুঝতেই পারছো সব ক্ষেত্রেই তো গ্রহেরই ভর আছে, তাহলে এমটা সেম। তাহলে ভি যেখানে বড় সেখানে গতিশক্তিও বেশি, তাহলে কে কী হবে এখানে গ্রেটার দ্যান কে বি ইজ গ্রেটার দ্যান কে সি। সুতরাং ঘোরার সময় অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হয়েছিল ঠিকই, তার মানে যখন সূর্য থেকে দূরত্ব সব থেকে কম অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকে বুঝতেই পারছি এম ভি আর কনস্ট্যান্ট, আর যদি কম হয় ভি ম্যাক্সিমাম। তাহলে এর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তারপরে কে বি এর দূরত্ব মাঝামাঝি, তাহলে তার কাইনেটিক এনার্জি মাঝামাঝি, আর সি এর দূরত্ব সব থেকে বেশি। সি এর দূরত্ব যদি সব থেকে বেশি হয় তাহলে সেখানে গ্রহের স্পিড হবে সব থেকে কম, তাহলে সেখানে কাইনেটিক এনার্জিও সব থেকে কম। তাহলে কে এ গ্রেটার দ্যান কে বি গ্রেটার দ্যান কে সি, তাহলে বি 11-র বি হলো এখানে কারেক্ট আনসার। এর পরের কোশ্চেনে আমরা যাচ্ছি। কি বলছে, এ স্মল স্ফিয়ার অফ রেডিয়াস আর ফলস ফ্রম রেস্ট ইন এ ভিসকাস লিকুইড, অ্যাজ এ রেজাল্ট হিট ইজ প্রডিউসড ডিউ টু ভিসকাস ফোর্স। The rate of production of heat when the sphere attains its terminal velocity. দেখো বলছে রেট অফ প্রোডাকশান অফ হিট বের করতে যখন ওটা ওর টার্মিনাল ভেলোসিটি প্রাপ্ত হয়ে গেছে। দেখো তোমরা জানো কয়েকটা কথা, যে বলছে দি রেট অফ প্রোডাকশান অফ হিট মানে এনার্জির উৎপাদনের হার মানে ক্ষমতা, তার মানে পাওয়ার, পি সমান সমান এফ ইন্টু ভি। ওটা যখন টার্মিনাল ভেলোসিটিতে পড়ছে স্টোকসের ফর্মুলা অনুযায়ী জানো এফ সমান 6π/r/v পড়ছে তো স্ফিয়ারের ক্ষেত্রেই তো ফর্মুলাটা প্রযোজ্য। তাহলে দেখো পি সমান পি ইজ প্রপোর্শনাল টু এফের জায়গায় একটা আর.ভি আছে আর এখানে আর একটা ভি আছে, তাহলে এফের জায়গায় কত হলো আর ইন্টু ভি, তার মানে আর.ভি স্কোয়ার। আর তোমরা জানো টার্মিনাল ভেলোসিটি ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে পি কার সঙ্গে প্রপোর্শনাল হবে, দেখো ভি স্কোয়ার প্রপোর্শনাল টু r⁴, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু আর ইন্টু ভি স্কোয়ার মানে r⁵। r⁵ মানে এখানে অপশান সি কারেক্ট, তাহলে 12-র কারেক্ট অপশান হলো সি। কি আবার বলছি, টার্মিনাল ভেলোসিটিতে পড়ছে স্ফিয়ারটি যখন টার্মিনাল ভেলোসিটিতে পড়ছে, রেডিয়াস তার আর, তাহলে তার উপরে যে বল কাজ করছে সেই বলের মান তুমি স্টোকসের ফর্মুলা অনুযায়ী লিখলে এফ সমান 6π/r/v, দ্যাট ইজ প্রপোর্শনাল টু আর ইন্টু ভি। এবার রেট অফ হিট প্রডিউসড, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, তার মানে শক্তি উৎপাদনের হার, মানে এটা তো ক্ষমতা মানে বল ইন্টু গতিবেগ, এফ ইন্টু ভি করলেই ক্ষমতা পেয়ে যাবে। তাহলে দেখো পাওয়ার ইজ প্রপোর্শনাল টু, এই যে এফে ছিল আর ইন্টু ভি আর ওখানে পাওয়ারে আর একটা ভি আছে, তাহলে আর ভি স্কোয়ার। আর টার্মিনাল ভেলোসিটি ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার,
তাহলে দেখো পি ইজ প্রপোর্শনাল টু একটা আর আছে আর এখানে r⁴, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু r⁵। সুতরাং 12 কোশ্চেনের কারেক্ট অপশান হলো সি। এবার আমরা 13 নম্বর প্রশ্নে যাব। 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 2 ওয়্যার্স আর মেড অফ সেম মেটেরিয়াল অ্যান্ড হ্যাভ দ্য সেম ভলিউম। তাদের ভলিউম কিন্তু বলে দিয়েছে সেম, হ্যাভিং দ্য ভলিউম সেম। The first wire has cross-sectional area A and the second wire has cross-sectional area 3A. If the length of the first wire is increased by delta L on applying a force F, how much force is needed to stretch the second wire by the same amount? তুমি এই জায়গাটা নিশ্চয়ই জানো যে y সমান ইয়ং গুণাঙ্ক সমান F/A ডিভাইডেড বাই ডেল্টা L/L। তাহলে দেখো তুমি যদি ডেল্টা এল সেম করেছো, তোমাকে এফ দরকার, তাহলে এফ সমান YA ইন্টু ডেল্টা L/L। তাহলে দেখো এফ ইজ প্রপোর্শনাল টু অ্যাকচুয়ালি হলো A/L। এইবার দেখো প্রথমে কী ছিল, ওয়্যারের এরিয়া ছিল এ, লেন্থ তাহলে লেন্থ ধরি এল, তাহলে এফের সময় A/L, তাহলে এফ সমান ছিল কে ইন্টু A/L। এবার কি করেছি, ক্রস সেকশন 3 গুণ করে দিয়েছি, তাহলে এটা হয়েছে 3। আচ্ছা আয়তন যদি কনস্ট্যান্ট রাখি তাহলে নিশ্চয়ই লেন্থ হয়ে গেছে L/3, কারণ ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেন্থ ইকুয়ালস টু ভলিউম, ভলিউম আনচেঞ্জ করতে গেলে এটাই হবে। তাহলে পরের ক্ষেত্রে ফোর্স F1 সমান কী হবে, কে ইন্টু 3A ডিভাইডেড বাই L/3। দেখো এই তিনটাও কিন্তু ওপরে উঠে যাবে, 9 ইন্টু কে ইন্টু, দেখো এখানে এলো 9 ইন্টু কে ইন্টু A/L, কে ইন্টু A/L মানেই তো এফ। So the force is 9F here. সুতরাং কারেক্ট অপশান 13-র কারেক্ট অপশান হলো এ। তাহলে কোশ্চেন নাম্বার 13-এর কারেক্ট অপশান এ। এবার আমরা কোশ্চেন নাম্বার 14-এ যাব। 14 নম্বর প্রশ্নে আসা যাক। 14 নম্বর প্রশ্ন কি বলছে, দি পাওয়ার রেডিয়েটেড বাই এ ব্ল্যাক বডি ইজ পি অ্যান্ড ইট রেডিয়েটস ম্যাক্সিমাম এনার্জি অ্যাট ওয়েভলেন্থ λ0। বুঝতেই পারছো ভিন্স ডিসপ্লেসমেন্ট ল ধরতে হবে। If the temperature of the black body is now changed so that it radiates maximum energy, দেখো এনার্জি আবার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার টু দি পাওয়ার 4, তাহলে সেখান থেকে টেম্পারেচারে যেতে হবে। অ্যান্ড সো ইট রেডিয়েটস ম্যাক্সিমাম এনার্জি অ্যাট ওয়েভলেন্থ 3 λ0/4, দ্য পাওয়ার রেডিয়েটেড বিকামস NP, দ্য ভ্যালু অফ N ইজ। তাহলে দেখো ওয়েভলেন্থ যখন λ0 ছিল, আমরা ধরে নিচ্ছি টেম্পারেচার ছিল T1, তাহলে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল বলছে λ0 ইন্টু T1 সমান এখন কত আছে, 3/4 λ0 ইন্টু T2। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি T1 সমান 3/4 T2, অথবা T2 সমান 4/3 T1, T2 সমান 4/3 T1। এবার পাওয়ার যে রেডিয়েট করে তোমরা জানো পি ইজ প্রপোর্শনাল, পি ইকুয়ালস টু সিগমা ইন্টু T⁴। তাহলে দেখো আমার বলেছে পরে NP, তাহলে P2/P ইকুয়ালস টু তাহলে কত হবে, সিগমা ইন্টু T2⁴ বাই সিগমা ইন্টু T1⁴। দেখো T2/T1 সমান আমরা দেখেছি 4/3, এই যে এই লাইন থেকে, তাহলে এটা তো 4/3⁴, তাহলে এটা হয়ে গেল 4/3⁴, 4×4 = 16, 4 × 16 = 64, 4 × 64 = 256। বাই দেখো 3-এর গুণ করো, 3 × 9, 3 × 9 = 27, 3 × 27 = 81। তাহলে দেখো P2 সমান 256/81 ইন্টু পি, এটাই বলেছে NP, তাহলে এনের মান 256/81। তাহলে দেখো সি কারেক্ট অপশান, তাহলে 14-র কারেক্ট আনসার হলো সি। এবার আমরা 15 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। 15 নম্বর প্রশ্ন কি বলছে সেটা দেখা যাক। এবারে থার্মোডিনামিক্স সংক্রান্ত প্রশ্ন বলছে, এ স্যাম্পল অফ 1 গ্রাম অফ ওয়াটার at 100 degree centigrade and normal pressure requires 54 calorie of heat energy to convert to steam at 100 degree centigrade. If the volume of the steam produced is 167.1 cc, the change in internal energy. দেখো বুঝতেই পারছো তাপ দিয়েছো, দুটোভাবে ব্যয় হচ্ছে, একটা ইন্টারনাল এনার্জি উৎপন্ন করতে আর একটা বাহ্যিক কাজ করতে, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, এটা আমরা জানি।
কিন্তু সব উত্তরগুলো দেখো, অপশানগুলো সব এককগুলো দেখে নাও জুল এককে আছে। তাহলে 54 ক্যালোরি তাপ লেগেছে, তাহলে 54 ক্যালোরি তো রাখলে হবে না, জুলে নিয়ে যাবো 4.2 জুল 1 ক্যালোরি সমান। সুতরাং 54 ক্যালোরি সমান কত জুল, তা লিখে নিলাম 54 ইন্টু 4.2 জুল। ডিইউ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি চাই। ডিডাব্লিউ মানে কি, ওয়ার্ক ডান। পিডিভি, পি কত বলেছে, নর্মাল প্রেসার। আমি 1.013 লিখছি না, ফর ক্যালকুলেশন 10⁵ লিখছি, মনে রাখবো এই ভ্যালুটা আরেকটু বড় হবে। পি ইন্টু ডিভি কত, 167.1 সিসি। 1 সিসি মানে 1 সেন্টিমিটারের কিউব ইকুয়ালস টু 10⁻² মিটারের হোল কিউব, তার মানে 10⁻6 করে নিলাম। দেখো এইখান থেকে তাহলে ডিইউ প্লাস 10⁵ আর 10⁻6 10⁻1 বসালে 16.71 হচ্ছে। এখানে যদি আমরা গুণটা করে দিই, দেখো 42 4 42 168 16 210 আর 16 226.8। তাহলে দেখো ডিইউ সমান আসছে 226.8 থেকে আমাকে 16.71 বিয়োগ করতে হচ্ছে, তার মানে প্রায় 210 ক্যালোরি। এখানে কিন্তু মনে রাখতে হবে আমরা চাপটা কিন্তু 1.013 ওই টার্মটা নেগলেক্ট করেছি, তার মানে এই টার্মটা একটু বড় হতো। সুতরাং এই বড় টার্ম যদি 226.8 থেকে বাদ যেত, ডিইউ আরেকটু ছোট হবে, এর কাছাকাছি 210 ক্যালোরির কাছাকাছি ছোট টার্ম, মানেই এখানে 208.7 জুল। তাহলে 15-র কারেক্ট অপশান হলো বি। এইবার আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাব। 16 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে যে দ্য ভলিউম অফ এ মোনাটমিক গ্যাস ভ্যারিজ উইথ টেম্পারেচার টি অ্যাজ শোন ইন দ্য গ্রাফ। দেখো ভি ভার্সেস টি, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। সুতরাং এখানে প্রেসার যে কনস্ট্যান্ট আছে এটা আমরা বুঝতেই পারছি। দ্য রেশিও অফ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস টু দ্য হিট অ্যাবজর্বড হোয়েন ইট আন্ডারগোজ এ চেঞ্জ ফ্রম এ টু বি। দেখো যখন আমি এ থেকে বিতে চেঞ্জ করছি, কি বলছে, দ্য রেশিও অফ ওয়ার্ক ডান ডিডাব্লিউ বাই হিট অ্যাবজর্ব ডিকিউ। দেখো ডিডাব্লিউটা এইভাবে আমরা লিখতে পারি এন ইন্টু সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি, আর ডিকিউ মানে এন ইন্টু সিপি ইন্টু ডিটি, স্থির চাপে হচ্ছে, তাই টোটাল হিট টেকেন এন সিপি ডিটি, এন কেটে গেল, ডিটি কেটে গেল। তাহলে কি হলো, সিপি বাই সিপি 1 মাইনাস সিভি বাই সিপি মানে 1 মাইনাস 1 বাই গ্যামা। দেখো তোমাকে কি বলেছে, মোনাটমিক গ্যাস। মোনাটমিক গ্যাসের জন্য তোমরা জানো গামার মান হয় 5/3। তাহলে গামা যদি মোনাটমিকের 5/3 হয়, তাহলে দেখো যে রেশিও চেয়েছে এখানে গামার জায়গায় 5/3 যদি বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস 5/3 বসলে 3/5 হলো, উত্তর হলো গিয়ে 2/5 অংশ। সুতরাং এইখানেতে আমাদের কারেক্ট আনসার হলো এ। তাহলে 16-র কারেক্ট আনসার হলো এ। এইবার আমরা 17 নম্বর প্রশ্নে যাচ্ছি। বলছে কি 17 নম্বর প্রশ্নে, দি এফিসিয়েন্সি অফ অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার। দেখো হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। T2 কী বলেছে, ফ্রিজিং পয়েন্ট মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। আর কি বলেছে, T1 কত বলেছে, সোর্স টেম্পারেচার কত বলে দিয়েছে, বলেছে এখানে বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন। তাহলে দেখো T1 আর T2 বলে দিয়েছে, 1 মাইনাস T2 ছিল 273 বাই 373, তার মানে বিয়োগ করলে হচ্ছে 100 বাই 373। তাহলে দেখো যদি আমরা ভাগে যাই, দশমিকে চলে যাই দুবারে, 746 54 800 200 2540। তাহলে দেখো এখানে 3 7 21 3 8 24 7 বারে চলে যাবে। তাহলে এখানে 3 7 21 এই রকম টাইপের চলে আসছে, প্রায় 3 7 21 7 7 49, তার মানে 490 2590 চলে আসছে, প্রায় 8-এর কাছাকাছি। তাহলে এইখানে এই 7-এর কাছাকাছি, প্রায় 7-এর কাছাকাছি, 3 7 21 7 7 49 2590 এটাকে জাস্ট ক্রস করছে, তার মানে 27.27। আর যদি শতকরা যায় ইন্টু 100, তার মানে 27%-এর কাছাকাছি, বাট জাস্ট লেস দ্যান দ্যাট। কারেক্ট অপশান 17-র এ। এইবারে পরের প্রশ্নে আমরা যাওয়ার চেষ্টা করি। তাহলে পরের কোশ্চেন আমাদের আসছে
18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কী বলে দেখো, 18 নম্বর কোশ্চেনে যেটা বলছে যে at what temperature will the RMS speed of oxygen molecules become just sufficient for escaping from the Earth's atmosphere? অর্থাৎ কোন টেম্পারেচারে গিয়ে আরএমএস স্পিড অক্সিজেন মলিকুলের এমন হবে যে পৃথিবীর সারফেস থেকে সেটা বিচ্ছিন্ন হতে পারবে। তোমরা জানো আরএমএস স্পিডের মান এইখানে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা ইন্টু 10⁻³ সেন্টিমিটার পার সেকেন্ড। এটার মান হয় √380/m, এম মানে স্মল এম ইন্টু এন, অর্থাৎ মলিকুলার ওয়েটটাকে আমরা প্রত্যেকটা অণুর ভর দিয়ে লিখে নিলাম। কেননা আমাদের অঙ্কটা কিসে দিয়েছে, আমাদের দিয়েছে কিন্তু বোল্টজম্যান কনস্ট্যান্ট দিয়ে। দেখো R/Nকে আমি বোল্টজম্যান কনস্ট্যান্ট লিখতে পারি 3kT/m। এইবারে এইখান থেকে আমরা মানগুলো বসিয়ে নিতে পারি। 3 কে এর মান দেখো বলা আছে 1.38 ইন্টু 10⁻23, 10⁻23। তাহলে বসিয়ে নিই 1.38 ইন্টু কত 10⁻23, 10⁻23। টি কত বলে দিয়েছে, টি এর মান এইখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের। টি বলেছে কোন টেম্পারেচারে, এটাই চাই। তাহলে আমাদের টি থাকলো এখানে, তাহলে টিকে এখানে রেখে আমরা এগোচ্ছি। বাই এম এর মান বলে দিয়েছে প্রত্যেকটা অণুর ভর। দেখো 2.76 ইন্টু 10⁻26 কেজি। তাহলে 2.76 ইন্টু 10⁻26 কেজি। এইবার দেখো 1.38 আর 2.76 2 কেটে গেল। এইখানে একটা 10⁻³ কিন্তু অ্যাকচুয়ালি গুণভাগে ওপরে উঠে গেল। এইবার আমরা রুটটা তুলে দেওয়ার চেষ্টা করি। 11.2 তার হোল স্কোয়ার ইন্টু 10⁻6 সমান 3/2 ইন্টু 10⁻³ ইন্টু টি। তাহলে টি এর মান পাচ্ছি কত, পাচ্ছি 11.2 ইন্টু 11.2 ইন্টু 2/3 ইন্টু 10⁻³। তাই দেখো এখানে কত হতে পারে, 3 37 111, প্রায় 3.7 নিলাম। 37 দুগুণে 74, 8, 37 আর 8 45, 4, 37 একে 37 আর 4 কত হচ্ছে যেন 41, 2 ঘর ইন্টু 2 ইন্টু 10⁻³। দেখো এইখানে গুণটা করলে হচ্ছে 82, 83, প্রায় 83 গায়ে গায়ে ইন্টু 10⁻³। এইখানে দেখো 10⁻4 গেলে 8.3 ইন্টু 10⁻4, 8.3 ইন্টু 10⁻4 মানে বি হলো গিয়ে এই কোশ্চেনের কারেক্ট আনসার। 8.360 ইন্টু 10⁻4 কেলভিন। সুতরাং এইখানে বোল্টজম্যান ধ্রুবক দিয়ে অঙ্কটা করতে হলো, ক্যালকুলেশনটা একটু বড় হলো, এছাড়া অন্য কিছু নেই, কঠিন কিছু নেই। নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করছি। নেক্সট কোশ্চেনে কি আছে দেখা যাক। এ টিউনিং ফর্ক ইজ ইউজড টু প্রডিউস রেজোন্যান্স ইন এ গ্লাস টিউব। দ্য লেন্থ অফ দ্য এয়ার কলাম ইন দ্য টিউব ক্যান বি অ্যাডজাস্টেড বাই এ ভ্যারিয়েবল পিস্টন।